বার্তা এক নজর। মাছ ভাত পান মুখে দিয়ে দশভূজাকে চলে বরণ পর্ব। শুরু থেকে আজও এই রীতি চলে আসছে সাজি বাড়িতে। বিহারের পূর্ণিয়া জেলায় বসবাস সাধু পরিবারের পৈতৃক সূত্রে সাধু পরিবার পারিবারিক ব্যবসা ছিল সাজি মাটির। জানা গিয়েছে প্রাচীনকালে ব্যবসা সূত্রে সুদূর বিহারের পূর্ণিয়া জেলা থেকে জলপথে সপ্তগ্রাম বন্দরে আসতেন তৎকালীন প্রজন্মের পুরুষেরা। তারপর থেকে ব্যবসার লক্ষ্মী লাভ হয় সাধু পরিবারের। সেই সময় থেকে হুগলি জেলা বাঁশবেড়িয়া মহাকালীতলায় বসবাস শুরু করেন এই পরিবারের পূর্বসূরি বৈদ্যনাথ সাধু। লক্ষ্মী লাভের পরেই সুখ সমৃদ্ধি বজায় রাখতে ও যে কোনো বিপদ আপদ কাটাতে মহামায়ার আরাধনার সূচনা করেন বনেদি সাধু পরিবার। এখানে মহিষ মর্দিনী রূপে আরাধ্যা হন মহামায়া। যদিও সাথে থাকে না সন্তান সন্ততিরা, শাস্ত্রমতে ষষ্ঠীর বোধন দিয়েই শুরু হয় পূজারম্ভ। আনুমানিক 290 বছরের প্রাচীন এই পুজো। বাঁশবেড়িয়া সাধুবাড়ির পুজো হলেও সাজি বাড়ির পুজো বলে এলাকায় পরিচিত এই পুজো। সাজি মাটির ব্যবসা থেকেই মূলত সাজি বাড়ির নামকরণ করা হয়েছে এই বাড়ির। পুজোর শেষে মহিলারা ভাত মাছ পান মুখে দিয়ে মাকে বরণ করে। বরণ শেষে সাধুবাড়ির নির্দিষ্ট গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয় মাকে। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। কি রিচুয়াল আছে? এটা সাজিবাড়ি দুর্গা পুজো। এই পুজোর প্রথম মা দুর্গার কাঠামো তৈরি করা হয়। কাঠামোর বাঁশ পুজো করা হয় আমাদের রথের পুজোর সময়। দুর্গা পুজো বলতে গেলে প্রথমে আমাকে রথের পুজো বলতে হয়। আমাদের রথের পুজো হয় 9 দিন ধরে। সেই সময় মা দুর্গার কাঠামোর বাঁশ পুজো করা হয়ে যায়। এই তারপরে মায়ের কাঠামোর জন্য জিনিসপত্র তৈরি হয়। এখানেই আমাদের মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়, ঠিক করা, সাজানো হয়, বানানো হয়। যাই হোক, তো এরকম করতে করতে চলে আসে চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠী। চতুর্থী থেকে আমাদের মোটামুটি পুজোর জোগাড়জাট শুরু হয়ে যায়। পঞ্চমীর দিন সকালে অথবা বিকেলে বোধনের জন্য ওই কোণে একটা জায়গা তৈরি করা হয়েছে। ওখানে মাটি দিয়ে বেল ডাল দিয়ে বোধনের জন্য জায়গা তৈরি করা হয়। ওখানে মায়ের বোধন করা হয়, বোধনের পুজো হয়। বোধনের পুজো হয়ে যাওয়ার পর ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো। সকালে সমস্ত মা, জেঠিমা, কাকিমা, আমাদের বাড়ির বউরা যারা আছে ছেলেদের নিয়ে এসে সন্তানদের নিয়ে এখানে পুজো করে। ষষ্ঠীর পুজো হয়ে যায়। ষষ্ঠীর পুজো হয়ে যাওয়ার পরের দিন, ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা এখানে আরতিও হয় মায়ের। তারপরে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা কলাভোগ তৈরি করে রাখা হয়। সপ্তমীর দিন সকালবেলা মা চণ্ডীর ওখানে বোধনের পুজো হয়ে যাওয়ার পরই কলাভোগ স্নান করাতে দিয়ে যায়। এবং গুরু পুজোর একটা ব্যাপার। হ্যাঁ, কলাভোগ স্নান করে এসেই গুরু পুরুষ বরণ করা হয়। এই বরণটা যে বছর যে কর্তার পালা থাকে সচরাচর তিনি কর্তা হিসাবে মেনটেন করেন। এইভাবে গুরুপুরুষ বরণ পর্ব চলে যায়। গুরুপুরুষ বরণ হয়ে যাওয়ার পর মায়ের পুজো প্রশস্ত হতে থাকে। সপ্তমীর পুজো অনেক রকম রিচুয়ালস থাকে মায়ের আবাহন করার জন্য। সেদিনকে যা জিনিসপত্র লাগে সমস্ত জিনিস দিয়ে সময়ের মধ্যে খুব সুষ্ঠাচারে পুজোটা করা হয়। সন্ধ্যাবেলা সকালের দিকে মায়ের ভোগ নিবেদন করা হয়। তারপর পুষ্পাঞ্জলি হয়। সন্ধ্যাবেলাও সন্ধ্যারতি হয়, ভোগ নিবেদন করা হয়, শয়ন দেওয়া হয়। এরপরে হয় অষ্টমীর দিনের অষ্টমী পুজো, মহাষ্টমীর পুজো। প্রত্যেকটা পুজোই আমাদের এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ঘণ্ট ধরে করা হয়। তাতে এতটুকু ভুলচুক হওয়ার থাকে না। এবং সমস্ত মা, জেঠিমা, কাকিমারা এই ব্যাপারে খুব সতর্কও থাকে যে যখনই ঠাকুরমশাই যেটার প্রয়োজন হয় তখনই সেটা সাথে সাথে যোগান দেওয়া হয়, যাতে পুজোর সময়ের কোনো খামতি না থাকে। এই অষ্টমীর পুজোর পরে আমাদের কুমারী পুজো করা হয়। কুমারী পুজো করার পর তারপর সন্ধি পুজো থাকে। সন্ধি পুজোর সময় 108 প্রদীপ জেলে সবাই মিলে সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি করে, যারা থাকেন উপোস করে, সবাই উপোস করে থেকে সন্ধি পুজো সমাপন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপন করা হয়। করা হয়ে যাবার পর আবার অষ্টমীর দিন সন্ধ্যাবেলার দিকে ভোগ নিবেদন হয়। সন্ধি পুজোর ক্ষেত্রে গুরুর একটা নির্দিষ্ট পুজো থাকে,
প্লাস সেদিন সন্ধি পুজোর আলাদা করে একটা ভোগ নিবেদন করা থাকে। সন্ধি পুজোটা একটা ইন্ডিভিজুয়ালি পুজো হিসাবে করা হয়। আর আমাদের এখানে আরেকটা জিনিস, ভোগ বা মিষ্টি যেটাই হয়, মিষ্টি বলতে বিশেষত এখন নাড়ুই হয়, কোনোটাই বাইরে থেকে দেওয়া হয় না, বাড়ির লোকেরাই যেটা বানানো হয় সেটাই মাকে নিবেদন করা হয়। মহাষ্টমীর দিন ভোগ হয়ে যাওয়ার পর, সন্ধ্যাবেলা আরতি হয়ে যাওয়ার পর নবমীর পুজোতে আমরা চলে যাই, নবমীর দিকে। নবমীর পুজোতে সকালবেলা মহানবমীর পুজো হয়ে যায়। মহানবমীর পুজোতে নর্মাল যেরকম পুজো হয় সেভাবেই পুজো হয়। তারপর হোম হয়, 108 বেলপাতা দিয়ে হোম করা হয়। হোম হয়ে যাওয়ার পর পুজো সমাপন করা হয়। বিশেষ আর সেরকম কিছু বিশেষ পুজোর বাকি থাকে না। যেটুকু বাকি থাকে সেটুকু দশমীর দিন করে, দশমীর দিন সকালবেলা নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো সমাপন করে মায়ের সুতো কেটে দেওয়া হয়। সেই পাঠটা ঠাকুরমশাই নির্দিষ্ট সময় করে দেওয়ার পর আমরা গঙ্গা পুজোয় যাই, গরু পুজো করা হয়, গরু পুজোয় যাই, গরু পুজো গঙ্গা পুজো করা হয়। করা হয়ে যাওয়ার পর বাড়ির মেয়ে বউরা পঞ্জিকা মতে যে সময় বরণ করার থাকে সেই সময় মাছ ভাত পান মুখে দিয়ে বরণ করে মোটামুটি ঠাকুরের বিদায়ের জন্য তৈরি হতে শুরু করে। সবারই তখন মন খারাপ হয়ে যায়, এই আর কি। পুজো মানে বিসর্জন কোথায় হয়? পুজোর বিসর্জন হয় আমাদের নিজস্ব সাজিবাড়ির যে গঙ্গার ঘাট পাশেই আছে, সেখানেই যাওয়া হয়। ছোট বাচ্চারা থেকে বড়রা সবাই মায়ের সাথে যায়। সেদিন আর কেউ অপেক্ষা করে না, কারণ মাকে ছাড়তে তো কারোরই ভালো লাগে না। এই 4টে দিন কিভাবে কাটে, 4-5টা দিন? এই 4-5টা দিন যারা কাজ করে তারা শুধু কাজের মধ্যেই ব্যস্ত থাকে, তবে বাচ্চারা বাড়ির সবাই খুব আনন্দ করে কাটে। মানে লোক লস্কর নিয়ে ব্যস্ত থাকাটা শুধু যে কাজের মধ্যে পড়ে তা নয়, সেটা একটা আনন্দেরও বিষয়। সেই আনন্দের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারলেই সবাই খুব ভালো থাকে, কারণ সবাই মোটামুটি দূরেই থাকে কার্যক্ষেত্রে। এবার সবাই যখন একসাথে এসে জড়ো হয় তখন মনে হয় সবসময় বসে একটু গল্প করি, কিন্তু দুর্গাপুজো করতে গেলে মনে হয় না খুব একটা গল্প করার সময় পাওয়া যায়। কাজের মধ্যেই খানিকটা গল্প হয়, এই করেই চলে 4টে। একটা বছর কি অপেক্ষা করে দেখা হয় এই দিনটা? একদমই অবশ্যই একটা বছর। ইনফ্যাক্ট কাঠামো পুজোর পর থেকেই আমরা মনে মনে তৈরি হতে থাকি, এই পুজো এসে গেল, এই পুজো এসে গেল। আমাদের আর মানে আষাঢ় মাসে রথের পুজোর সময় যে কাঠামো পুজো হলো তখনই মোটামুটি আমরা তৈরি হয়ে গেলাম, এবার মা দুর্গার আসার সময় হয়ে গিয়েছে। কোনো রকমের চোখের পলক ফেলতে না ফেলতেই 3 মাস কেটে যাবে। মাকে বিদায় দেওয়ার পর কি মনটা খারাপ হয়? ভীষণ মন খারাপ হয়ে যায় সবাই, বাচ্চাগুলোও কাঁদতে কাঁদতে আসে, আমরাও যখন সুতো কাটা হয় তখন অলমোস্ট সবাই কান্নাকাটিই করি, কারণ মা তো ঘরের মেয়ে। মানে 4 দিনে তো পোষায় না মাকে, মেয়েকে ঘরে রাখা, আরও 2-3 থাকলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মায়ের যাওয়ার সময় হয়ে যায়, মাও চলে যান, আবার সামনের বছরের জন্য অপেক্ষা করতে থাকি। কি নাম আপনার? আমার নাম গাগরি সাধু। আপনারা তা বংশ পরম্পরায় তৈরি করছেন, কি বিষয়টি? বিষয় যে আমার বাবা কাজ শিখেছিল, সেই হিসাবে ঠাকুর তৈরি করতো। তখন বাঁশবেড়িয়া সেই হিসাবে পাল কিছু ছিল না, করার মতো লোক ছিল না, তো আমার বাবা ধরে নিয়েছিল। সেই হিসাবে বাবা করে যেত, যত বনিদি বাড়ির পুজো আমার বাবা একাই করতো, লোকজন নিয়ে যেটা হয় আর কি। এখন বাবা নেই বর্তমানে, আমাকে ধরতে হয়েছে, আমিও সেই হিসাবেই করে আসছি। এই বনিদি বাড়ির বেশিরভাগ ঠাকুরই আমিই করি। আচ্ছা, এটা কি রূপের ঠাকুর? এটা মহিষমর্দিনী দুর্গা। এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। এখানে দুর্গা পুজো যেমন দুর্গা হিসাবে পূজিত হয়, দশ দুর্গা সেই হিসাবে পূজিত হয়। আচ্ছা, এটা কেমন লাগে এই বনেদি বাড়ির ঠাকুর তৈরি করা? ভালো লাগে, বেশি নিরালা জায়গা, নিরিবিলি জায়গা, শান্ত জায়গা, কাজ করতেও ভালো লাগে। বাবা যখন আসতেন তখন বাবার সঙ্গেও কি কাজে হাত লাগিয়েছেন? একদম একদম, আমি ছোট থেকে এই বাড়িতে আসি, অনেক ছোট তখন থেকেই বাবার সাথে আসি, কাজে না জানলেও আসতাম। এখন বর্তমানে কাজ শিখেছি, আমিও ধরে নিয়েছি এই প্রফেশনটাকে। বাবার হাত ধরেই কাজ শেখা? বাবার হাত ধরেই কাজ শিখেছি। মূলত কি এই বাঁশবেড়িয়া অঞ্চলের বনেদি বাড়ির পুজোগুলো কি আপনি করেন? হ্যাঁ হ্যাঁ, বাঁশবেড়িয়া বনেদি বাড়ির বেশিরভাগ ঠাকুরই আমিই করি। এখন 2-1টা ঠাকুর। এবছর কতগুলো করতে পারছেন? এবছর আমার 11টা আছে। 11টা ঠাকুর তৈরি করতে পারছেন। একাই করছেন না লোক? না না না, এই 2জন আছে আর একজন লোক নিই নচে, তার লোকজন সেইভাবে নেওয়া নিয়ে হয় না। সেগুলো কি গোলাতে তৈরি করেন না সব? আমার বাড়ি। আচ্ছা। আর এই 3টে ঠাকুর আছে যেটা আমাদের বাইরে, এইভাবে গিয়ে করতে হয়। বনিদি বাড়ি বলে এগুলো তো বের করা সম্ভব নয়। আর আমার বাড়ির ঠাকুর বাড়িতেই তৈরি হয়, এগুলো সব ভালো হয়। এখানে কি এদের কি নির্দিষ্ট কাঠামোতেই? হ্যাঁ হ্যাঁ, এদের পাকা কাঠামো একদম পার্মানেন্ট।
এর মধ্যেই তৈরি হয়। কবে থেকে শুরু করেন ঠাকুর এটা ওদের উল্টো রথের পর থেকে, আচ্ছা। সোজা রথে কাঠামো পুজো হয়, হুম। তারপর থেকে এদের ঠাকুরের হাত রথের দিন কাঠামো পুজো। কি নাম দাদা আপনার? আমার নাম সুবীর বিশ্বাস। একটু বলেন। বাঁশবেড়িয়া সাজিবাড়ি আমাদের আদিবাস বিহারের পূর্ণিয়া জেলায়, তথা সেখানকার পূর্ণিয়া জেলার প্রশাসনিক সামগ্রী সাজিমাটির ব্যবসায় আমরা যখন সপ্তগ্রাম বন্ধ ছিল তখন এখানে আমরা ব্যবসা করতে আসি এবং ব্যবসা সম্পর্কে আস্তে আস্তে এখানে ব্যবসা বৃদ্ধি হয়। হবার পর এক পুরুষ অর্থাৎ বৈদ্যনাথ সাধু, যতদূর আমরা জানতে পেরেছি বৈদ্যনাথ সাধুর হাত ধরে এখানে বসতি স্থাপন হয় এবং বাড়িঘর প্রতিপত্তি এবং এই দুর্গাপূজার প্রতিষ্ঠা হয়। বৈদ্যনাথ সাধুর আগের পুরুষেরা ওখানে একজন থেকে গেছে, সেখানেও ধুমধামের সহিত দুর্গাপুজো হয়, এখনও হয়ে আসছে। এটা আরেক পুরুষ এইদিকে এসছেন, বাঁশবেড়িয়া আমরা যেখানে আছি সপ্তগ্রামের হাতে, সেখানেও পুজো হয়ে আসছে আজ পর্যন্ত। চেষ্টা করি আমরা সবাই মিলে মাকে বন্দনা করে এই 4টে দিন ভালোভাবে পুজোর মধ্যে দিন কাটাতে। এইভাবে আমাদের পুজো চলছে। আনুমানিক কত বছর আনুমানিক 290 বছর মতো আমাদের এই পুজো? আন্দাজ। আচ্ছা। কিন্তু এখানকার দুর্গা তো দেখা যাচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই, এবং কি মূর্তি এটা? এটা হচ্ছে মহিষমর্দিনী মূর্তি। দুর্গাপুজো দুটির, একটা শক্তি আরাধনা, দুটি শক্তি, দুর্গাপুজো দুটি শক্তির আরাধনা। একটা হচ্ছে শাক্ত মতে, একটা হচ্ছে শক্তি মতে। শক্তি মত হচ্ছে যে সমস্ত দুর্গাপুজো আপনারা দেখে থাকবেন বলি হয়, খাওয়ার দাওয়ানো বলি হয় মায়ের। আর আমাদের হচ্ছে শাক্ত মতে, যেখানে কোনো রক্ত বা হিংসার জায়গা নেই, শাক্ত মতে শক্তির আরাধনা। এই মূর্তিটার নাম হচ্ছে মহিষমর্দিনী মূর্তি। এটা সাধারণত আপনি পেয়ে থাকবেন রামচন্দ্র যে দুর্গাপুজোটা করেছিলেন সেইখানে এই মহিষমর্দিনী মূর্তিটা আপনারা পেয়ে থাকবেন। এখানে লক্ষ্মী, সরস্বতী, না, কার্তিক, এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ কারোরই মূর্তি থাকে না। কিন্তু তাদের পুজো হয়। হ্যাঁ, কিন্তু তাদের পুজো হয়, প্রত্যেক দেবদেবীর পুজো হয়। দুর্গাপুজো তো একা দুর্গার হয় না, নারায়ণ থেকে শুরু করে মা চণ্ডী থেকে শুরু করে গণেশ ছাড়া তো পুজো কমপ্লিট হবে না। শিব, প্রত্যেকটারই পুজো হয়। এবং কি আপনাদের পুরোহিত এবং এই ঠাকুর যারা তৈরি করে কি বংশ পরম্পরায় করে আসছে? আর পুরোহিত বংশ পরম্পরায় করে আছেন, সেখান থেকে মানে এক জেনারেশন শেষ হয়ে যাওয়ার পর অন্য পুরোহিত এসছেন, তাদেরও বংশ পরম্পরায় করে এসছেন। আর পুজো ঠাকুর যে করেন এ তো এখনো পর্যন্ত বংশ পরম্পরায় করে যাচ্ছে। আচ্ছা। কি ঐতিহ্য, কি এই বাড়ির পুজো, সাজি বাড়ির বৈশিষ্ট্য কি? এই বাড়ির ঐতিহ্য বলতে আমাদের বরাবরের পরম্পরা চলে আসছে। এখানে বাইরের কোনো আসা যাওয়া নেই। সমস্ত বাড়ির ছেলে মেয়েরা এক হয়ে, কাকা জ্যাঠা ছেলে মেয়ে সবাই এক হয়ে পুজোটা করা হয়। বাড়ির এই 4 দিন সবাই একত্রে, হিংসা দেশ বিদ্বেষ ভুলে সবাই এক মিলে আমরা পুজোটা করে থাকি এবং সেটাকে যত ভালো করে নিয়ে যাওয়ার চেষ্টা করা যায় সেটাও চেষ্টায় থাকি আমরা। এখনও কি সেই পৈতৃক ব্যবসা আছে? না, এখন আর পৈতৃক ব্যবসা নেই এবং সমস্ত পৈতৃক পুরুষও এই মুহূর্তে নেই। কেউ মারা গেছেন, কোনো বংশধর বাইরে চলে গেছেন, ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছে। কিন্তু পুজোর সময় সবাই আসে, পুজোর কটা দিন। পুজোর করা দিন সবাই আসে। পাশাপাশি বিহারে যেখানে আপনাদের পূর্ণিয়া জেলা, সেখানে যে পুজো হয় সেখানে যাওয়া হয়? না, সেখানে যাওয়া হয় না। সেটা আমার মানে ঠাকুরদাদার বাবা অবধি আমার কাছে জানা যাচ্ছে। ঠাকুরদাদার বাবা একবার গিয়েছিলেন, আচ্ছা। তারপর থেকে এখানে পুজো ছেড়ে তো আর কোথাও বেরোনো হয় না। বাস। বাড়ির পুজো সবাই এক জায়গায় থাকেন, এটাও বিরাট দায়িত্ববান। এই সাধু বাড়িতে কি কি পুজো হয় আপনাদের এই দালানে? আমাদের সাধু বাড়িতে মেনলি হচ্ছে দুর্গাপুজো, দুর্গাপুজোর পরে থাকে কালী পুজো এবং বছরে 4টে লক্ষ্মী পুজো, টুকটাক পুজো তো আছে। রথ আমাদের আরও একটা ছিল, এর আগে আমাদের রথযাত্রা ছিল। রথযাত্রা আমাদের নিজস্ব রথ ছিল যেটা চলতো। বর্তমানে পূর্বপুরুষদের একটু অবহেলার জন্য রথটা নষ্ট হয়ে যায়, কিন্তু রথের পুজো আজও হয়। রথের 9 দিন রথের পুজো আজও হয় আচ্ছা। এবং সেই রথের পুজোর দিনই আমাদের অ্যাকচুয়াল দুর্গাপুজোর কাঠামো পুজো শুরু হয়। কি নাম আপনার? আমার নাম অতনু সাধু।